আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারা এ দাবিকে নিষিদ্ধ করেছিল তারাই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, মন্তব্য ওবায়দুল কাদেরের। যে সরকারি আসুক, ঢাকা দিল্লির সম্পর্ক স্থিতিশীল থাকবে অভিমত বিশ্লেষকদের। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে জোটের অন্য শরিকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ। প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের দাম কমার খবরে খুশি হওয়ার মতো কিছু নেই, মন্তব্য সাধারণ মানুষের। নিয়মিত বাজার তদারকির তাগিদ। এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে বিশুদ্ধ পানির সংকট, পানির উৎসগুলোতে ছড়িয়ে পড়ছে লবণাক্ততা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত সংবাদ। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা ৬ দফা নিষিদ্ধ করেছিল তারাই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাঙালির মুক্তির সনদ ৬ দফার সুফল আজকের বাংলাদেশ, বাঙালির স্বাধীনতা। ১৯৬৬ সালের এই দিনটি স্মরণে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। ৬ দফা যদি না হতো তাহলে ৬৯-এ ৬ দফা ভিত্তিক ১১ দফা গণবিস্ফোরণ, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, এ গণ অভ্যুত্থান হতো কিনা, সেটাই হলো বড় কথা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা ৬ দফা নিষিদ্ধ করে দিয়েছিল তারা বাংলাদেশের স্বাধীনতাও মানে না। আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে, যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ৬ দফা আন্দোলনের পথ ধরেই বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছিল বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। তারা বলেন, এদেশের গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করে বাঙালি জাতিকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করতে আইয়ুব খান যে ষড়যন্ত্র করেছিলেন তা ব্যর্থ করে দিয়েছিল ৬ দফা দাবি আদায়ের আন্দোলন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ আসেনি, এজন্য করতে হয়েছে অনেক আন্দোলন। ৬৬-র ৬ দফাও রাতারাতি কোনো কর্মসূচি ছিল না। বাঙালির মুক্তির সনদ ৬ দফা। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, ৪৭-এর দেশভাগ, ৪৯-এর মুসলিম আওয়ামী লীগের জন্ম, ৫২-র ভাষা আন্দোলন, ৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন, এসব ৬ দফার ভিত তৈরি করে। আওয়ামী লীগ কনফারেন্সে এটা পাশ করার আগে ২৫শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু চট্টগ্রাম মিটিং করে বলছিলেন যে একদিন এই চট্টগ্রামে যে পতাকা ওড়ানো হয়েছিল স্বাধীনতা, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ মুক্তি সনদ ৬ দফার পতাকা এখানে উত্তীর্ণ করা হবে। ৬ দফার মূল ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকতে হবে, যা এদেশের স্বাধীনতার গতিপথ এনে দেয়। উনি ৩২ দিন সময় পেয়েছিলেন ৬ দফা দেওয়ার পর। সেই ৩২ দিনে তিনি সারা দেশে জটিকা সফর করেছেন এবং এই সফর করার সময় যখন তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে তখন কিন্তু জনগণ আরও বেশি আকৃষ্ট হয়েছে। ৬ দফা দেওয়ার পর থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে খোদ আইয়ুব খান এটাকে অস্ত্রের ভাষা মোকাবেলা করা বলছে।
মোনায়েম খান অস্ত্রের ভাষায় মোকাবেলা করার হুমকি দিয়েছে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে তো বটেই, পূর্ব বাংলার যারা খয়ের খাত তারাও এটা বিরোধিতা করছে। এটা যত বিরোধিতা করছে ততই জনগণ এটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে এবং তখন জনগণ এটাকে বেশি রূপে নিয়েছে। আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা আরও বলেন, এসব আন্দোলনের মহানায়ক যিনি, সেই জাতির পিতার নাম মুছে ফেলার ষড়যন্ত্র বহুবার হয়েছে এদেশে। কিন্তু কোটি বাঙালির হৃদয় যে নাম ধারণ করে তা কোনোদিন মুছে ফেলা যায় না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ভারতের জোটগত নতুন সরকার গঠনের কারণে এবার বাংলাদেশকে নিজেদের স্বার্থ আদায়ে বেগ পেতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে ভূ রাজনীতির কারণে যারাই সরকারে আসুক, ঢাকা দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে মত তাদের। তাই বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগের ক্ষেত্র বাড়াতে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি অন্যান্য দলগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে তুলতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনে এককভাবে এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি 10 বছর ধরে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি বিজেপি। তাই সরকার গঠনে এবার জোটের ওপর ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। বিজেপি এককভাবে সরকার গঠন করতে না পারায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য থাকবে না মোদীর। এ অবস্থায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও শরিকদের কাছ থেকে ভেটো পাবেন দেশটির নতুন সরকার প্রধান, বলছেন বিশ্লেষকরা। মোদী সাহেবকে যদি কোয়ালিশনে ঢুকতে হয় সেক্ষেত্রে ইন্টারনাল কিছু টানাপোড়েন তো তৈরি হবেই। আমাদের যে সকল আউটস্ট্যান্ডিং ইস্যু আছে যেগুলো আমাদের সঙ্গে এখনো ভারতের আমরা রিজলভ করতে পারিনি বা আনসেটেল অবস্থায় আছে, সেগুলোর ক্ষেত্রে টুকটা গিয়ে তৈরি হবে। শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক রাখা মনে হয় যে খুব একটা বেশি বিফিটিং না। আমাদের আউটস্ট্যান্ডিং ইস্যুগুলো যখন ভারতের রাজনৈতিক টেবিলে উঠবে তখন যাতে অপরাপর দলগুলোর সহায়তা সমর্থন যাতে আমরা পাই। কংগ্রেস বা বিজেপির বাংলাদেশ সম্পর্কে তাদের একটা ঐক্যমত্য আছে, কাজে এই ক্ষেত্রেও আমি কোনো পরিবর্তনের হবে বলে মনে করছি। শুল্ক, আধা শুল্ক, অশুল্ক বাধা আছে, সেগুলি দূরীভূত হোক। এই দেশে ভারতের বিনিয়োগ বাড়লে আমাদের এক্সপোর্ট বাড়তে পারে। অভিন্ন নদীগুলোর পানি সমস্যার সমাধান দ্রুত হোক, এটা আমরা চাই। দুই দেশের সম্পর্কের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত বাণিজ্য, মোংলা বন্দর ব্যবহার এবং যোগাযোগ বাড়ানো নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে দেশটির বিদায়ী সরকারের। বিশ্লেষকরা বলছেন, এসব বিষয়ে নিজেদের স্বার্থ হাসিলে এবার কৌশলী হতে হবে ঢাকাকে। সাউথ এশিয়ার পলিটিক্সে ট্রান্সফর্ম করার কিছু নেই, ট্রানজাকশন, আপনি আমাকে এটা দেন আমি আপনাকে এটা দিব, মিডিয়েশন, নেগোসিয়েশন, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমাদের সরকারের হিউজ ইনভেস্ট করা দরকার সেই জায়গাটাতে। আমাদের আসলে ওইরকম ভালো নেগোসিয়েটর আছে কিনা, আমাদের ব্যাকআপ ডাটা ঠিকঠাক মতো আছে কিনা, আমরা পরিসংখ্যান ঠিকঠাক মতো দিতে পারি কিনা, আমরা যথাসময়ে যথার্থ আর্গুমেন্ট করতে পারি কিনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খানিকটা অগ্রগতি হতে পারে। সেপা যেটা আলাপ আলোচনায় আছে সেটা হয়তো দুই দিকের রাজনৈতিক অঙ্গীকার হয়তো সেই সেপাটা পেতে পারে। তিস্তা নিয়ে খুব অগ্রগতি হওয়ার মতো কারণ দেখছি না, কারণ কি ভারতের রাজনৈতিক কাঠামোতে এমন কোনো পরিবর্তন হয়নি যার মধ্য দিয়ে এখানে এই বিষয়ে একটা ঐক্যমত্য আসতে পারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। নরেন্দ্র মোদীর সরকারের সাথে চীনের বড় ধরনের কোনো মতবিরোধ নেই, তাই ভারতের বিনিয়োগ বাংলাদেশে বাড়লে চীনও খুব বেশি আপত্তি করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। রিজার্ভ, ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যেই জাতীয় সংসদে রেকর্ড 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারে প্রস্তাবিত বাজেটের যথাযথ বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। এদিকে নিত্যপণ্যের দাম কমার খবরে এখনই খুশি হওয়ার মতো কিছু দেখছেন না ভোক্তারা। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে বর্তমান পরিস্থিতির উত্তরণ তাগিদ তাদের। আদিন সজীবের আরেকটি রিপোর্ট। বাজেট মানেই আলোচনা সমালোচনা। এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? যারা ওখানে বই রয়েছে এরা ইয়েস ভেরি গুড করবো, বাস আমার এই যে বাজেট বাড়াইছে তো কি হয়েছে, কমাইছে তো কি হয়েছে, আমার এভাবেই চলতে হবে। কমাইলে এটা কমে না,
বাড়াইলে এটা বাড়ে বাস। বাজেটে কি হলো না হলো সাধারণ মানুষের কোনো এটার উপকৃত হয় না, এটা দ্বারা এটা মনিটরিং দরকার। বাজেট কমলেও দাম যা থাকে তাই থাকে, বাজেটের দাম বাড়লে অটোমেটিক বেড়েই যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমার খবর গণমাধ্যমে, ভোক্তাদের আছে নানা প্রতিক্রিয়া। দাম বলে তারা কমাবো আসলে তো কমে না, আর কমার কোনো তো পরিস্থিতি দেখি না, যে অবস্থা। মুখে যা বলে কাজে তা আমরা দেখতে পাই না। সাধারণ মানুষ আমরা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগ ভরে বাজার করব বলে, কিন্তু আসলে সম্ভব হয়ে উঠছে না। কোনো কিছু দাম বাড়লে ওইটা সহজে কমে না, কিন্তু কোনো কিছু দাম বাড়লে ওটা তাৎক্ষণিক কার্যকর হচ্ছে আর কি। বাজার তদারকি আইনের প্রয়োগটা দরকার, এটা মূলত। সরকারের উদ্যোগে কেউ কেউ আশাও দেখছেন। প্রধানমন্ত্রী সবকিছুতে আন্তরিক আমার কাছে মনে হয়, বাট ওনার যে মন্ত্রী সচিব যারা আছে তারা অ্যাকচুয়ালি সেভাবে ওয়ার্ক করতেছে না যেভাবে করা উচিত। দেখার বিষয়ে কতটা হয় বাস্তবায়ন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূলীয় জেলাগুলোর সুপেয় পানির উৎসগুলোতে ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। জোয়ারের পানিতে নদ নদী ও পুকুরের পানি ময়লা ও বিষাক্ত হওয়ার স্বাস্থ্য ঝুঁকিতে পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। গভীর নলকূপের পানিও লবণাক্ত হওয়ায় কয়েক লাখ মানুষ রয়েছেন বিশুদ্ধ খাবার পানির সংকটে। দুর্গত এলাকা ঘুরে আপেল মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। উপকূলীয় জেলা পটুয়াখালীর একদিকে সাগর, আরেকদিকে নদী, নালা, খালবিল। মিঠা পানির একমাত্র উৎস গভীর নলকূপ আর পুকুর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির তথ্য মতে পরিবর্তিত জলবায়ু আর জোয়ারের কারণে উপকূলীয় অঞ্চলের পানিতে লবণের পরিমাণ বেড়েছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ। এসব অঞ্চলের খাবার পানিতে স্বাভাবিক মাত্রায় লবণের পরিমাণ প্রতি লিটারে 1000 মিলিগ্রাম থাকার কথা থাকলেও কোথাও কোথাও পাওয়া যাচ্ছে 1500 থেকে 2400 মিলিগ্রাম। 10-15 গৃহস্থর মধ্যে একটা আছে, আবার 20 গৃহস্থ 25 গৃহস্থের মধ্যে একটা আছে। আগে আনলে জায়গায় আনমের টোটাল একটা আনলে টিউবওয়েল, এখন আরো গোটা সারি টিউবওয়েল কি হয়েছে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার পর এবার রিমালের প্রভাবে লবণাক্ত পানি পুকুরে ঢুকে পড়ায় পানির অনুপযোগী হয়ে পড়েছে মিঠা পানির সব ধরনের উৎস। বিশুদ্ধ খাবার পানি সংগ্রহে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে উপকূলবাসীকে। আমরা সরকার থেকে একটা টিউবওয়েল পাইছি প্রায় 20 থেকে 25 বছর আগে। ওই টিউবওয়েলের পানি মাথায় করে আনলে খাবার পানি জোগাই। টিউবওয়েলের পানিটা আমরা আনতে অনেক অনেক সময় কষ্ট হয়, সে সময় তো ওই লোনা পানি খাইতে হয়। হ্যাঁ, এই বীজায় তো বিভিন্ন রোগ, আমাশা বা ডায়রিয়া লাগে। সরকারের পক্ষ থেকে পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরার আশপাশের অঞ্চলগুলোতে গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হলেও তাতেও ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। পানি একটু লবণ, নিচ থেকে পানি চাপে না, ওই পানি ওঠে, পানি ওঠে না, চাপতে চাপতে মোটা হাতে ব্যথা হয়েছে। লবণাক্ত মানে এখানে যতদূর ডিপ দেওয়া ছিল অত দেখতে পারেনি, কারণ এ জায়গায় আপনার লেয়ার পাইতে হইলে লাগে আপনার 975 থেকে 1020 পর্যন্ত, কিন্তু এটা অতটা নাই। রান্না সহ দৈনন্দিন কাজে পুকুরের দূষিত ও লবণাক্ত পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এসব অঞ্চলের মানুষ। এরপরে দুনিয়ার মেলা দে আমরা কাজ করি, আমাকে পানি হচ্ছে আর মোরা ভালো পানি কই করেন মুখ পানি তো পশক দশক দিয়ে আমাকে কাজ করো গোসল করে গায়ে কালে উতরা না উঠতে যা খাও অনেক সময় হেয়ের পর তো থামে, হেলার যে ওষুধ খামে হেয়ের পর থামবে। গায়ে লাগলে আপনারা একটু লাগিয়ে দেন, দেখবেন বেশিতে উড়ে যাবে, হেয়ে দিয়ে আমরা গোসল করি। উপকূলে সুপেয় পানির সংকট দূর করতে দ্রুত জনস্বাস্থ্য বিভাগকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ তৈরি করতে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। কোরবানির ঈদের মূল আনন্দ থাকে পশুর হাট নিয়ে, তবে ঈদের দিনকে ঘিরে থাকে নানা আয়োজন, আর সেই আয়োজনে বাহারি পোশাক না থাকলেই যেন নয়। ঈদে ক্রেতাদের পছন্দ আর ভালো লাগাকে ঘিরেই আড়ঙে বসেছে হালের নতুন সব পোশাকের সমাহার।
আড়ং-এ নারীদের জন্য রয়েছে নতুন ডিজাইনের সব শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি সহ বিভিন্ন সাজসজ্জার পণ্য। আর পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, পায়জামা সহ বিভিন্ন ফতোয়ার কালেকশন। ঈদ উপলক্ষে আসলে আমার নিজের জন্য একটা শার্ট কিনলাম আর কি, পেমেন্ট করলাম বিকাশে, দেখলাম অফার আছে। এবারেও ঈদকে ঘিরে গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন আড়ং-এর সবগুলো আউটলেটেই কেনাকাটায় বিকাশে বিল পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ এই সুবিধা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে পবিত্র হজ হবে আগামী 15 জুন শনিবার, আর 16 জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে 7 জুন শুক্রবার জিলহজ মাস শুরু হবে। 10 তারিখ 16 জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে তা জানা যাবে জাতীয় চাঁদ দেখা কমিটির আজকের বৈঠক শেষে। রাজধানী হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন 2024 হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরুষ ক্যাটাগরিতে 1 ঘন্টা 16 মিনিট সময় নিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আলামিন। নারী ক্যাটাগরিতে পাপিয়া খাতুন 1 ঘন্টা 42 মিনিট সময় হাফ ম্যারাথন শেষ করে প্রথম হয়েছে। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন 3500 দৌড়বিদ। এখন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেট নিয়ে অজুহাতের সুযোগ নেই, প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে হবে। টেক্সাসে সকাল 6:30টায় শুরু হবে ম্যাচটি। SM আশরাফের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের উইকেটে যেন গোলক ধাঁধায় পড়ে যাচ্ছে দলগুলো। যেহেতু এর আগে সেখানে বেশিরভাগ দলই ক্রিকেট খেলেনি, তাই উইকেট বুঝে উঠতেই বেগ পেতে হচ্ছে। এ নিয়ে ভারত তো রীতিমতো সমালোচনায় করেছে আয়োজকদের। নাজমুল হোসেন শান্ত বলেন, যে কোনো দলের জন্যই নতুন বলে খেলা চ্যালেঞ্জিং। এখানে মনে হচ্ছে নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্য, বাট এক্সকিউজের কোনো অপশন নাই। এই কন্ডিশনটা আমরা কিভাবে অ্যাডাপ্ট করে কিভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি ব্যাটসম্যানরা, এটা খুব ইম্পর্টেন্ট। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ টুর্নামেন্টের আগে 4 ম্যাচের 3টিতেই হারে। দুদলই তাই অস্বস্তিতে। টোটালি একটা নতুন দিন, আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে দলকে জিতাবে। সো সবাই দলকে জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে যে 15 জন এখানে আছে। এই উইকেটে ব্যাটিং আর বোলিংয়ে ভালো শুরু করাটাই ম্যাচ জয়ের অন্যতম শর্ত হিসেবে সংবাদ সম্মেলনে বললেন নাজমুল হোসেন শান্ত। SM আশরাফ, এটিএন বাংলা। এখন পার্টেক্স খেলার খবর। রুদ্ধশ্বাস লড়াই সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপে অঘটনের জন্ম দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর বাবর আজমদের হারিয়ে চমক দেখালো এবারে আসরের যৌথ আয়োজক আমেরিকা। সুপার ওভারে যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করে তোলে 18 রান। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির 3টি হোয়াইট বল করে আমেরিকাকে সুবিধা করে দেন। অ্যারন জোন্স করেন 11 রান। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় 19 রান। সৌরভ নেত্রাভালকারের দ্বিতীয় বলে 4 মারেন পাকিস্তানি ইফতেখার, কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান। সাদাব খান নেমেও পাকিস্তানের পরাজয় ঠেকাতে পারেনি। শেষ পর্যন্ত 13 রান করে তারা। এর আগে ডালাসের গ্র্যান্ড প্যারিস স্টেডিয়ামে টান উত্তেজনার ম্যাচে 7 উইকেটে 159 রান তুলে পাকিস্তান 160 রানের টার্গেটে নেমে 3 উইকেটে 159 রান তুলে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যারাই দাবিকে নিষিদ্ধ করেছিল তারাই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, মন্তব্য ওবায়দুল কাদেরের। যে সরকারি আসুক ঢাকা দিল্লির সম্পর্ক স্থিতিশীল থাকবে, অভিমত বিশ্লেষকদের। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে জোটের অন্য শরিকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ। প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের দাম কমার খবরে খুশি হওয়ার মতো কিছু নেই, মন্তব্য সাধারণ মানুষের। নিয়মিত বাজার তদারকির তাগিদ। এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে বিশুদ্ধ পানির সংকট, পানির উৎসগুলোতে ছড়িয়ে পড়ছে লবণাক্ততা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।